1999 সালের 12 জুন বাঘাইছড়ি নিউ মাল্যগড় নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে নির্বাচনের মাত্র 7 ঘন্টার পূর্বে অপহরণ করা হয়। একই সাথে কল্পনা চাকমার 2 ভাই কালিন্দী কুমার চাকমা এবং ক্ষুদিরাম চাকমাকেও চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার প্রতিমধ্যে এলাকাবাসীকে আতঙ্কগ্রস্ত করার জন্য যখন লেফটেন্যান্টের 10 জনরা ফায়ার করার নির্দেশ দেন, তখন কল্পনা চাকমার 2 ভাই কোন মতে পালিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু তারা তাদের শতবন কল্পনা চাকমাকে রক্ষা করতে পারেনি। বন্ধুগণ, সংগ্রামী সমাবেশ পার্বত্য চট্টগ্রামের ঐক্যবদ্ধ নারী সমাজকে ভিন্ন পথে পরিচালিত করার লক্ষ্যে এবং এই নারীদের বিভিন্নভাবে বিয়ের প্রমাণ দেখিয়ে আজকে ধর্মান্তরিত করা হচ্ছে। বন্ধুগণ, একই সাথে এই নারী সমাজের ঐক্যে পালন গ্রহণের লক্ষ্যে শাসক গোষ্ঠী দর্শনকে একটি জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে আজকে ব্যবহার করছে। আপনারা শুনে থাকবেন, অপহরণের ঘটনার সময়ে তৎকালীন হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতাসীন ছিলেন। নির্বাচনের নেশায় বুক হয়ে তারা পার্বত্য চট্টগ্রাম সহ দেশে এবং আন্তর্জাতিকভাবে যে অপহরণের কল্পনা চাকমার অপহরণের যে আলোচিত ঘটনা, এই ঘটনাকে তারা তোয়াক্কা করেনি। সে সময়ে যারা অপহরণের সাথে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, সেনাবাহিনীর কোজেশ্বরী ক্যাম্পের লেফটেন্যান্ট ফেরদৌস, বিজিবির প্রাক্তন কমান্ডার শাহেদ আহমেদ এবং নুরুল হক, যারা এই অপহরণের নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে ভিন্নমাত্র জবাবদিহিতার মধ্যে আনা হয়নি। বন্ধুগণ, আজকের এই সমাবেশে যখনই বাধা আসছে, যখনই আমাদেরকে এই সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তখনই আমরা এই কল্পনা চাকমার চেতনাকে ধারণ করে কল্পনা চাকমার আদর্শকে, তার সংগ্রামকে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যেভাবে ধারণ করেছি, সেই ধারণের প্রতিফলন আজকে আমরা এই কাউখালীর সদরে নারী সমাবেশ করছি। বন্ধুগণ, আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রাম এক সময় স্বাধীন রাজ্য ছিল। এখানে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনভাবে বসবাস করেছেন। বন্ধুগণ, 1900 সালে রেগুলেশনে আপনারা দেখেছেন, সেখানে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে 1921 সালে অনগ্রসর এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং 1935 সালে ভারত সময়ে পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ বহির্গত এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা পার্বত্য চট্টগ্রামের ভূমিকে, এই মাটিকে তারা পাহাড়িদের জন্য সমর্পিত করে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি 1963 সালের রেগুলেশন আইনের যে 51 ধারা, সে 51 ধারা বাতিল করা হয়েছে। বন্ধুগণ, সে 51 ধারায় ছিল পার্বত্য চট্টগ্রামে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। পাকিস্তান সরকার আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের 1900 সালের রেগুলেশন আইনের 51 ধারাটা বাতিল করেছে। এরপরে আমরা দেখতে পাই বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সালে 1979 সালের রেগুলেশনের 34 নং ধারা বাতিল করা হয়। বন্ধুগণ, সেই 34 নং ধারায় উল্লেখ ছিল পার্বত্য চট্টগ্রামে কোন বহিরাগত কেউ এখানে জমি ক্রয় করতে পারে না। বহিরাগত জমি বন্দোবস্তির উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সে সময় 30,000 সমতল থেকে বাঙালিকে এখানে পুনর্বাসন করা হয়েছে এবং এই পরবর্তীতে 1982 সাল পর্যন্ত এখানে প্রায় 7 লক্ষাধিক বাঙালিকে পুনর্বাসন করা হয়েছে। বন্ধুগণ, এই পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই এই কাউখালী কলমপতি ইউনিয়নে 1980 সালে 25শে মার্চ রাত্রে অপরিচিত এক গণহত্যা সংঘটিত করে এই সেনাবাহিনী কর্তৃক আমরা সেই
আমরা এখনো বুঝতে পারিনি বন্ধুগণ। এই পর্যন্ত সেই গণহত্যার প্রতি গণহত্যা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে যে বদলে নদী গণহত্যা সংঘটিত হয়েছে, কোন গণহত্যার সুস্থ তদন্ত এবং বিচার করা হয়নি বন্ধুগণ। আমি বলতে চাই, এই পার্বত্য চট্টগ্রামের যে ভূমি, এই ভূমির সাথে আমাদের গুণের সম্পর্ক, এই মাটির সাথে আমাদের নারীর টান, এই মাটি, এই মাটির আমাদের শ্বাস প্রশ্বাস, এই মাটির গান আমাদের শ্বাস প্রশ্বাস। সুতরাং এই পার্বত্য চট্টগ্রামের ভূমি কারণ হতে দেওয়া যাবে না, কারণ হতে দেওয়া যায় না। এটা আমাদের জীবন মরণের হিসাব নিকাশ বন্ধুগণ। আমি বলতে চাই, এই কল্পনা চাকমা অপহরণের ঘটনা আজকে 29 বছর গত হয়েছে বন্ধুগণ, কিন্তু সর্বশেষ আমরা দেখতে পেয়েছি রাঙামাটিতে 2024 সালের মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে বন্ধুগণ। শিশু থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের জনগণের সাথে এটা অন্যায়। এই অপরাধীদের, এই অপহরণকারীদের দায় মুক্তির রায় পার্বত্য চট্টগ্রামের পূর্ণ জনগণ মানে না, কখনো মানবে না বন্ধুগণ। সংগ্রামী সমাবেশ কল্পনা চাকমা বলেছিলেন, অধিকার বঞ্চিত পাহাড়িরা স্বাধীনভাবে স্বতন্ত্রতা নিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমিতে বসবাস করতে চায়। তার জন্য প্রয়োজন স্বায়ত্তশাসন কায়েম করা। এই যে আমরা স্বায়ত্তশাসনের সংগ্রামের লক্ষ্যে আমরা যে লড়ছি, এটা শুধুমাত্র ছেলে খেলা নয় বন্ধুগণ। আপনাদের কল্পনা চাকমার প্রতিবাদের প্রতি আপনাদের যে সমর্থন, যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই নারী সমাবেশে আপনাদের দেখে সেই কল্পনা চাকমার চেতনা আপনি জাগ্রত হয়ে যায় বন্ধুগণ। কল্পনা চাকমা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের নয়, কল্পনা চাকমা দেশীয় আন্তর্জাতিক ভাবে নারী সমাজের একজন আইকন। তিনি পুরো নারী সমাজের অধিকার সংরক্ষণের কথা বলেছেন, তিনি অন্যায় অবিচার ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন বন্ধুগণ। পার্বত্য চট্টগ্রামের ধর্ষণ একটি নিপীড়নের, জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে আজকে শাসক গোষ্ঠী ব্যবহার করছে। এই কথা কেন বলছি? এই কথা বলছি এই কারণে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন গত 5 মে বান্দরবানে একজন শিকনা কিরঙ্গনের একজন নারীকে, গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বন্ধুগণ। আজ পর্যন্ত শিকনা কিরণের হত্যাকারী এবং ধর্ষণকারীদের এই রাষ্ট্র গ্রেপ্তার করতে পারেনি। একই সাথে আপনারা দেখেছেন বন জাসুত্তার উপরে যে নিপীড়ন, নির্যাতন যেভাবে তাদের উপরে শোষণের স্টিম রোলার জায়গা হয়েছে। আপনারা দেখেছেন বেশ কিছুদিন পূর্বে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সেখানে লাল কায়ন্দকে রাষ্ট্রীয় হেফাজতে হত্যা করা হয়েছে বন্ধুগণ। এরপরে আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে লাল সাংবাদিককে একইভাবে রাষ্ট্রীয় হেফাজতে কারাগারে হত্যা করা হয়েছে বন্ধুগণ। এই হত্যার দায় রাষ্ট্রীয় বাহিনী সহ একই সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন যে ক্ষমতায় বসে আছেন, তারা এই হত্যার দায় কখনো এড়াতে পারেন না। তারা কখনো এই হত্যার ঘটনার সুস্থ তদন্ত করেননি বন্ধুগণ। আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুরো দেশের নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ, আমরা ভেবেছিলাম পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বন্ধ করে এই পাহাড়ি জনগোষ্ঠীকে তাদের নিজেদের অধিকার, তাদের শোষণ ভোগ করার একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি এই ইউনিয়ন সরকার পূর্বে যেভাবে 16 বছর ধরে পেচিস হাসিনা দেশের জনগণের উপর নিপীড়ন, নির্যাতন, খুন হত্যা জারি রেখেছিলেন, ঠিক একইভাবে এই ইউনিয়ন সরকারও এই পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তারাও এই যে পেচিস হাসিনার যে রাষ্ট্র ব্যবস্থার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে তারা জিয়ে রাখতে বদ্ধপরিকর রয়েছে বন্ধুগণ। কাজেই
এই অবস্থা থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত নিপীড়িত জনমানুষ আমরা কখনো এটা আশা করতে পারি না যে আমাদের যে অধিকার, এই অধিকারকে এমনি এমনি তারা আমাদের হাতে তুলে দিবে। আমাদের এই স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা এটা হচ্ছে আমাদের ক্ষুধা। আমরা দীর্ঘ সময় ধরে শোষণ নিপীড়নের শিকার হচ্ছি বন্ধুগণ। এই স্বায়ত্ত শাসন আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ মনে করি এই স্বায়ত্ত শাসনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জনমানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সময় থেকে প্রতিষ্ঠাকালীন পর থেকে আমরা রক্ত দিয়েছি, আমরা হামলার শিকার হয়েছি, আমরা গ্রেপ্তার হয়েছি বন্ধুগণ। কাজেই আমাদের হামলার আর কিছু নেই। এই স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য যতদিন আমাদের লড়াই করতে হয়, আমাদের যেহেতু আর কিছু হওয়ার নেই, আমরা আমাদের সংগ্রাম অটুট রাখবো, আমরা আমাদের সংগ্রামের পথে অবিচল থাকবো বন্ধুগণ। আপনারা এই স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, সামিল হবেন এবং পূর্ণ স্বায়ত্ত শাসন কায়েম না হওয়া পর্যন্ত আপনারা স্বৈরশাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও সকলকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আজ আমরা সবাই এখানে এক হয়েছি কল্পনা চাকমার অপহরণের 29 বছর পূর্তি হলো। আমাদের এই 29 বছর ধরে সে একই দাবি রয়ে গেল। 29 বছরে আমরা বিভিন্ন শাসককে আসতে দেখলাম, কিন্তু কেউই খোঁজ দিল না যে কল্পনা চাকমা কোথায়, সে কি আদৌ বেঁচে আছে, সে কি আমাদের মধ্যে ফিরে আসবে কিনা। কেউ এখন পর্যন্ত কল্পনা চাকমাকে যারা অপহরণ করলো তাদেরকে ধরতে পারলো না। কিন্তু এই শাসকদেরকে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা বছরের পর বছরই আমাদেরকে চুপ করানোর চেষ্টা করবেন, কল্পনা চাকমাদেরকে অপহরণ করবেন, গুম করবেন, খুন করবেন। আমাদেরকে যারা মুক্তির কথা বলে তাদেরকে বারবার হত্যাযোগ্য করে তুলবেন, কিন্তু তাতে কখনো আমরা থেমে যাইনি। কল্পনা চাকমার যে মুক্তির লড়াই, কল্পনা চাকমার যে আদর্শ, তা একের পর এক নারীকে ছুঁয়ে গেছে। তারা তাদের লড়াই কখনো থামায়নি। আপনারা কল্পনা চাকমাকে ভয় পেয়েছিলেন, আপনারা বারবার কল্পনা চাকমাদেরকে ভয় পান, কারণ কল্পনা চাকমা এমন এক নারী ছিলেন যে পাহাড় থেকে পাহাড় ডিঙিয়ে নারীদেরকে সংগঠিত করত। সে সংগঠিত করত এই ভূমির নারীদের মুক্তির জন্য। সে সংগঠিত করছিল এক মুক্তির লড়াইকে। আমি যখন আরো ছোট, তখন আমার মনে আছে যে আমি কল্পনা চাকমার ডায়েরিতে পড়ছিলাম। সেই ডায়েরিতে তিনি তার উপলব্ধিগুলো লিখে গিয়েছেন। তিনি লিখেছিলেন যে কোনো পাখি যদি বুঝতে পারে তাকে খাঁচায় আটকে রাখা হয়েছে, তাহলে যারা তাকে খাঁচায় আটকে রেখেছে তাদের প্রতি তার যে ক্ষোভ সেটা তৈরি হবে। কিন্তু যখন এই ক্ষোভ তৈরি হবে, তখন এই যে মুক্ত আকাশ, খাঁচার বাইরে যে মুক্ত আকাশ, মুক্তির কথা কখনো বলে নাই। কারণ পুরনো শাসকদের সাথে তাদের যে শ্রেণী চরিত্র তা বারবারই মিলে যায়। বন্ধুগণ, কল্পনা চাকমা হিন্দু ফেডারেশনের নেত্রী ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে নারী মুক্তির যে আন্দোলন, তাই পাহাড়ের স্বায়ত্ত শাসনের আন্দোলনের থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো সবই একই সূত্রে গাঁথা। তিনি উপলব্ধি করেছেন যে নারীর অধিকারের জন্য যদি আন্দোলন করতে হয়, নারীর মুক্তির জন্য যদি আন্দোলন করতে হয়, তাহলে আমার এই ভূমি রক্ষার আন্দোলনও করতে হবে। তিনি বুঝেছিলেন, আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন যে এই যে রাষ্ট্র কাঠামো, এই যে অর্থনৈতিক কাঠামো, তা প্রতিনিয়ত নারীদের উপর নিপীড়ন চালায়। সুতরাং যদি আমরা নারীর মুক্তির জন্য আন্দোলন করতে হয়, তাহলে আমার এই নিপীড়নের যে কাঠামো তাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। তার এই উপলব্ধি থেকেই সে সবাইকে
সংগঠিত করা শুরু করেছিল। তাকে থামানোর জন্য শাসকরা তাকে গুম করেছে। 29 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ওই লেফটেন্যান্টকে এই আদালত, এই রাষ্ট্র ব্যবস্থা দোষী মনে করে না, তাকে আটক করা হয়নি। এখন পর্যন্ত পাহাড়ের নারীরা বারবার ধর্ষণের শিকার হচ্ছে, ওই সেনা কর্তৃক, এই বাঙালি সেটলার কর্তৃক। বন্ধুগণ, আমরা লড়ে যাচ্ছি ওই পাহাড় থেকে সমতলে বারবার শান্তি আনার জন্য। সমতলের যে নারীরা উপলব্ধি করে যে তারাও নিপীড়িত একই রাষ্ট্র কাঠামোতে, তারা উপলব্ধি করে আদিবাসী নারীদের এই নিপীড়নের ঘটনা। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে কল্পনা চাকমাকে আমাদের অনুপ্রেরণা মনে করে বারবার লড়ে যাচ্ছি। বন্ধুগণ, এই ভূমি, যে ভূমির সন্তান আপনারা, যে ভূমিকে, যে মাটিকে আপনারা মায়ের মতো মনে করেন, যে মাটি, যে ভূমিকে রক্ষা করার জন্য আপনারা এই পাহাড়ে কখনো ইট পাথর দিয়ে বাসা বানাতে দেখি না, ওই ভূমিকে রক্ষা করার জন্য আপনারা শত কষ্ট নিয়ে মাচাং বানিয়ে পাহাড়ের উপরে আমরা আদিবাসীদেরকে থাকতে দেখি। কিন্তু আমরা দেখি এই ভূমিকে নষ্ট করে হচ্ছে সেনাবাহিনী ও বাঙালি সেটলাররা। আমরা দেখি রাষ্ট্রীয় উদ্যোগে আদিবাসীদের ভূমি দখল করে প্রতিনিয়ত বানানো হচ্ছে পর্যটন কেন্দ্র। আমরা দেখি তাদের ফসলি ধ্বংস করে দিয়ে এখানে মনোরঞ্জনের জন্য তৈরি করা হয় পর্যটন কেন্দ্র। আমরা দেখি সেনা কর্তৃক, ওই বাঙালিদের কর্তৃক এই আদিবাসী নারীদেরকে নানাভাবে বিমানবীকরণের ঘটনা। বন্ধুগণ, আদিবাসী নারীদের যে মুক্তির লড়াই, সেই মুক্তির লড়াই সাথে এই পাহাড়ে আদিবাসীদের যে স্বার্থ শাসনের লড়াই, তা একই সূত্রে গাঁথা, এবং সেই লড়াই একই সাথে চলতে থাকবে। আমরা বলতে চাই, সমতলে যে নারীরা নিপীড়নের শিকার হচ্ছে, তারাই আদিবাসী নারীদের যে নিপীড়ন তা উপলব্ধি করে, এবং একই কাতারে আমরা নারী মুক্তির জন্য লড়ে যাচ্ছি। বন্ধুগণ, আমরা বারবার দেখি এই অভ্যুত্থানের সময় যখন আমরা এক ফ্যাসিস্টকে হটানোর জন্য রাজপথে লড়াই করেছি, সেই লড়াই আমাদের সাথে ছিল এই আদিবাসী ভাই ও বোনেরা। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এক ফ্যাসিস্টকে দাঁড়িয়েছিল। আমাদের সবার মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা হয়তো এক গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আগাবো। আমরা দেখলাম যে সরকার আসলো, সেই সরকার বারবার বলছে যে আমরা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাচ্ছি, যে বাংলাদেশে সবাই শান্তিতে সময় ভোটার নিয়ে থাকতে পারবে। কিন্তু সেই ইনক্লুসিভ বাংলাদেশে কি আমার আদিবাসীদের জন্য জায়গা নেই? তাহলে কেন আদিবাসীরা এখনো নিপীড়নের শিকার হচ্ছে এবং তা মুখ বুঝে দেখে যাচ্ছে ইন্টারিম সরকার? বন্ধুগণ, আমরা দেখি যে দেশের চিহ্নিত রাজাকারীরা মুক্তি পেয়ে যায়, কিন্তু কল্পনা চাকমার চিহ্নিত যে অপহরণকারী, সে এখনো বাইরে থাকে। আমরা দেখি নির্দোষ বন জাতি গোষ্ঠীর মানুষজন এখনো কারাগারে আছে। বন্ধুগণ, আদিবাসীদের উপরে যে নিপীড়ন, তাদেরকে দমন করার জন্য যে নিপীড়ন, তা রাষ্ট্র, এই নিপীড়ক রাষ্ট্র কাঠামোগতভাবে জারি রেখেছে। মুজিব যা করে গেছে, পরবর্তীতে জিয়াকেও আমরা তা করতে দেখেছি, হাসিনাকেও আমরা তা করতে দেখেছি, এবং ইন্টারিমকেও আমরা তা করতে দেখছি। কিন্তু তারা যতই দমন করুক, তারা যতই আমাদেরকে গুম খুন হত্যাযোগ্য করে তুলুক, কল্পনা চাকমাদের যে মতাদর্শ, তাকে কখনো তারা দমন করতে পারে না। তা এক নারী থেকে আরেক নারীতে ছুঁয়ে যায়, তা আমাদের মধ্যে জীবিত থেকে যায়। তাদের যদি এই মুক্তির লড়াইকে থামাতে হয়, তাহলে দিনের পর দিন মানুষকে খুন করতে হবে, গুম করতে হবে। তাও আমাদের যে এই চেতনা, আমাদের যে আকাঙ্ক্ষা মুক্তি, তাকে কখনো তারা দমাতে পারবে না। বন্ধুগণ, কল্পনা চাকমার অপহরণের আজ 29 বছর হয়ে গেল। এই 29 বছরে আমরা বলতে চাই যে কল্পনা চাকমারা আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় নাই, বরং এই 29 বছরে আরো কল্পনা চাকমাদের জন্ম হয়েছে, এবং আমরা সবাই আরো সংগঠিত হয়ে একই কাতারে দাঁড়িয়ে আদিবাসীদের মুক্তির লড়াই, পাহাড় ও সমতলে নারীদের মুক্তির আন্দোলনকে আরো সংগঠিত করব এবং তাকে বেগবান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আজ স্মরণ করছি কল্পনা চাকমাকে,
আমরা জানি যে ভীষণ রোদে আমাদের সকলেরই কষ্ট হচ্ছে, কিন্তু এই রোদের যে তাপ, সেই রোদের তাপ নিশ্চয়ই পাহাড়ি জনপদের জনগোষ্ঠীর মনে যেই ক্ষোভ, যেই কষ্ট, সেই কষ্টের আগুনের তীব্রতার থেকে বেশি নয়। আমরা দেখেছি দীর্ঘ বহু বছর ধরে পাহাড়ে জাতিগত নিপীড়ন জারি হয়ে এসেছে, চলে এসেছে, এবং কল্পনা চাকমা সেটিকে উপলব্ধি করতে পেরেছিলেন, এবং উপলব্ধি করতে পেরেছিলেন বলেই কল্পনা চাকমার আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই আগুন নিশ্চয়ই নিভে যায়নি, কারণ আমরা কল্পনা চাকমার চেতনা এবং তার মনে বিদ্যমান সেই আগুনকে আমরা সকলেই আমাদের প্রাণে বুকে এবং আমাদের চেতনায় ধারণ করে আজও জিয়ে রেখেছি। ফলে একজন লেফটেন্যান্ট ফেরদৌস বা তার সেনাবাহিনীর মদদে তাকে যে অপহরণ করা হয়েছে, তারা সেই আগুনকে নিভিয়ে দিতে পারেনি। বন্ধুগণ, আপনারা জানেন এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনটি বিষয় সবসময় একই সঙ্গে বিদ্যমান থাকে। একটি হচ্ছে সেকুলার কলোনিয়ালিজম বা সেকুলার উপনিবেশবাদ, যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সেকুলারদেরকে প্রবেশ করিয়ে দেওয়া, সেই জায়গা দখল করবার জন্য, ভূমি দখল করবার জন্য এবং সেই জাতিগোষ্ঠীকে উচ্ছেদ করার জন্য, এবং সেই প্রক্রিয়াটি ঘটে একটি সরাসরি মিলিটারি বা সেনা সহায়তায়, যেটিকে আমরা সেকুলার মিলিটারি অকুপেশন বলতে পারি। এবং সেটির সঙ্গে আরো একটি চেতনা কাজ করে, সেটি হচ্ছে জাতীয়তাবাদ কিংবা কর্তৃত্ব করার জাতীয়তাবাদ, যেটি আমরা পাহাড়ে সুস্পষ্টভাবে দেখেছি যে এখানে একটি আধিপত্যবাদী বাঙালি জাতীয়তাবাদকে কায়েম করার জন্য সেটেলার কলোনিয়াল স্টাইলে মিলিটারি সরাসরি সেনা হস্তক্ষেপে এবং মদদে এখানে পাহাড়ি জনপদের জনগোষ্ঠীকে ভূমিচ্যুত করা হয়েছে, তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে। যদি সর্বশেষ নগ্ন উদাহরণ আমরা দেখি, বন জাতিগোষ্ঠীর উপরে যে নিপীড়ন নেমে এসেছে, এখনো বন নারী এবং শিশুরা তারা বন্দী আছেন এবং তাদেরকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারও মুক্তি দিতে পারেনি। ফলে বন জাতিগোষ্ঠী আমাদের সামনে বর্তমানে সব থেকে নগ্ন উদাহরণ হিসেবে আছে, যে একটি পুরো জাতিগোষ্ঠীকে কিভাবে সন্ত্রাস দমনের নামে, কাউন্টার ইন্টেলিজেন্সির নামে তাদেরকে ভূমিচ্যুত করা হয়, তাদেরকে জেলে বন্দী করে দেওয়া হয়, এবং যে কোনো যুদ্ধাবস্থায়ও এই ধরনের কালেক্টিভ পানিশমেন্ট একটা ওয়ার ক্রাইম কিংবা একটা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। অথচ কি নিঃশব্দে এবং প্রতিবাদহীনভাবে এই সেনাবাহিনী এবং সরকার তারা মেনে একটি জাতিগোষ্ঠীর উপরে একটা কালেক্টিভ পানিশমেন্ট চাপিয়ে দিলেন, যেটি একটা যুদ্ধাবস্থায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতো। ফলে এই উদাহরণটি আমাদের সামনে পাহাড়ের জনগোষ্ঠীর যে বর্তমানে তাদের উপরে যে শোষণ এবং নিপীড়ন জারি রয়েছে, সেটি একটা উদাহরণ হিসেবে আমাদের সামনে হাজির আছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যখন কল্পনা চাকমার অপহরণের ঘটনাটি ঘটেছিল, তখন কোন দলীয় সরকার বাংলাদেশে ক্ষমতায় কাঠামোতে বিদ্যমান ছিলেন না। একটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনের আগে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল। সেটি আমাদের সামনে খুবই স্পষ্ট যে সরকারে যেই থাকুক না কেন, সেটি কোনো দলীয় সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক, বাংলাদেশ রাষ্ট্র একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর এজেন্ডা যখন তারা বাস্তবায়ন করে, যেটিকে আমরা জাতীয়তাবাদ বলছি, বাঙালি জাতীয়তাবাদের একটা খুবই উদাগ্র উদাহরণ। সেই বাঙালি জাতীয়তাবাদের একটি আগ্রাসী রূপকে তারা বিদ্যমান এবং বজায় রাখার জন্য পাহাড়ি জনগোষ্ঠীর উপরে নানান ধরনের নীতিগণের কথাও তারা বজায় রাখে। ফলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একটি অপারেশন উত্তরণ নামে যে অপারেশন শুরু হয়েছিল, সেটি এখনো তারা জারি রেখেছে, যেটার কারণে বিভিন্ন এলাকাতে তারা এখনো সেনা ক্যাম্প করে অস্ত্র শস্ত্রের মহড়া নিয়ে স্বল্প সময় একটা ভয়ের রাজত্ব তারা পার্বত্য অঞ্চলে কায়েম করে রেখেছে। কিন্তু নিশ্চয়ই কোনো জায়গায় অপরাধ এবং এই ধরনের নিপীড়ন একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, এবং সেই নিপীড়ন যে এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের সামনে জুলাই গণ অভ্যুত্থান। একটি আগ্রাসী উগ্র জাতীয়তাবাদ আমাদেরকে যে ধরনের ফ্যাসিস্ট শাসন দিতে পারে, উপহার দিতে পারে, সেটির উদাহরণ হচ্ছে শেখ হাসিনার প্রতিনিধিত্ব স্বৈরাচার, এবং তাদের যে পতন ঘটে, সেই পতনটা কত নির্মম এবং কত নিষ্ঠুর হয়, সেটি আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখেছি। ফলে যারা এখন মনে করছেন যে কাউন্টার ইন্টেলিজেন্সির নামে, সন্ত্রাস দমনের নামে, পর্যটনের নামে পাহাড়ি জনগোষ্ঠীকে তাদের ভূমিচ্যুত করে তাদের অধিকার কেড়ে নিয়ে তাদের উপরে একটা শাসন তারা জারি রাখতে পারবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ তাদের সামনে এই ধরনের নীতিরঙের কি ভয়াবহ পরিণতি হয়, সেটি তাদের সামনে উদাহরণ হিসেবে জল করছে। ফলে যারা বর্তমানে পাহাড়ে নিপীড়ন জারি রেখেছেন, তাদের সেই উদাহরণগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, এবং কল্পনা চাকমার ডায়েরিটা তাদের প্রতিনিয়ত কাজ করা দরকার, এটি বুঝবার জন্য যে কল্পনা চাকমার মতন কল্পনা চাকমা আমাদের মাঝে এখন আমাদের সামনে অসংখ্য আগে আছেন, এবং যারা আমাদের সামনে এখন আছেন এই নারীরা ভবিষ্যতে এক একজন কল্পনা চাকমার থেকেও আরো বড় সংগ্রামী হিসেবে
তৈরি হবে এবং আমরা নিশ্চয়ই আমাদের সংগ্রামকে একটা দীর্ঘ সংগ্রামের সতীকাঘাত হিসেবে বিবেচনা করব এবং নিজেদেরকে সেই সংগ্রামের জন্য সার্বক্ষণিক প্রস্তুতি আমাদের জারি রাখতে হবে, নিজেদেরকে প্রস্তুত করবার জন্য। এই আহ্বান জানিয়ে এবং আজকের এই নারী সংহতিতে সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পাহাড় থেকে সেনা শাসন অবিলম্বে তুলে দিতে হবে এবং পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন ছাড়া কোন প্রকারের আলোচনা আলাপ আসলে সম্ভব হবে না, সেটি আমরা জানি। ফলে আমাদের সংগ্রাম জারি থাকবে, সর্বোচ্চ সংগ্রামের শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি তা আমরা সবাই জানি, সেটা আর আমার হাইলাইট করে বলার দরকার নেই। তো কল্পনা চাকমা আসলে কোথায়? ২৫ বছর ধরে আমরা এই প্রশ্নের জবাব খুঁজতেছি। আমরা পাহাড়ি জাতিসত্তার প্রতিটি মানুষের মনে মনে সংগ্রামে বিদ্রোহে বারবার এই প্রশ্ন উচ্চারিত হয়েছে, আসলে কল্পনা চাকমা কোথায় ২৯ বছর ধরে। তো আমি যতবার আসলে পার্বত্য চট্টগ্রামে আসি, আমার না আসার পরে একটা ভীষণ ক্ষোভ, একটা ভীষণ লজ্জা, একটা ভীষণ রকমের আবেগ অনুভূতির একটা কিরকম একটা মিশ্রণ যে কাজ করে, সেটা আমি আসলে বোঝাতে পারবো না। কেন করে সেটা আমি একটু বলতে চাই। বলেন, এখানে আমার যে চেহারা, আমার যে পোশাক, সেটা আসলে বাঙালি জাতিকে প্রতিনিধিত্ব করে। তো আমার দেশের বাঙালি জাতি একটা সংখ্যাগরিষ্ঠ জাতি, সেটা দিনের পর দিন পাহাড়ি জাতিসত্তার নিপীড়নের সাথে সম্পৃক্ত এবং সেই জাতি প্রতিদিন একটু করে এই নিপীড়নকে প্রশ্রয় দেওয়ার জন্য সম্মতি উৎপাদন করে যাচ্ছে। কিভাবে আমরা জানি, আমরা দেখেছি গণপ্রদানের পরে এই যে 4টা পাতা, সেখানে আদিবাসী পাতাটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সেই ছিঁড়ে ফেলা পাতা যখন হচ্ছে ফেসবুকের পেছনে দেবে কি দেবে না সেটা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমার পাহাড়ি জাতিসত্তার বন্ধুরা কিন্তু ঢাকার রাস্তায় নেমেছিল। তাদেরকে প্রকাশ্যে পেটানো হয় এবং সেই পেটানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সামনে। যখন এই পাহাড়ি জাতিসত্তার বন্ধুরা প্রশ্ন করে আমাকে কেন পেটানো হয় এবং সেটা নিয়ে যখন তারা সচিবালয়ের দিকে যায়, তখন আবারও পুলিশ পেটায়। এবং শুধু পুলিশ না, এখানে যুক্ত আছে যে আগ্রাসী সংগঠন, যে মৌলবাদী প্রতিক্রিয়াশীল সংগঠন সলিডারিটি ফর বাংলাদেশ, আমরা জানি। এবং তারা কোন জাতিসত্তাকে প্রতিনিধিত্ব করে? তারা এই বাঙালি জাতিকে আসলে প্রতিনিধিত্ব করে। তাদের প্রত্যেকটা কথায় হ্যাডলে সে জিনিস বারবার ঘটে ওঠে। আমি যদি কয়েকটা আলাপ দিই যে বাঙালি জাতি আসলে পাহাড়কে কিভাবে দেখে, পাহাড় নিয়ে তাদের ফ্যাসিনেশন কি, আপনারা জানেন। এই যে এইখানে যে বাঙালি জাতির সেটেলার প্রকল্পটা হয়েছে, এটা কিন্তু এরকম না যে রংপুর থেকে ঘুরতে আসলাম কিংবা আমাদের ঢাকা থেকে ঘুরতে আসলাম সেই রকম। এটা কিন্তু সেই রকম বিষয় না। এটা একটা রাষ্ট্রের খুব সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, যে এখানে বাঙালি জাতিকে ডমিনেট করার জন্য তারা এখানে স্থাপন করেছে এই প্রকল্প। আমরা জানি এটা জিয়ার আমল থেকে শুরু হয়েছে এবং এরশাদের আমলে আরো বেড়েছে। তারপর কি দাঁড়িয়েছে আসলে? একটু আগে সকালবেলা আমার বন্ধুদের সাথে আলাপ হচ্ছিল যে এখানে ডেমোগ্রাফি ইঞ্জিনিয়ারিংকে এমন ভাবে করা হয়েছে যে এখন রাস্তায় রাস্তায় আমি বাঙালি আসলে আমার মতো মানুষকে বেশি দেখি, আমি আমার পাহাড়ি জাতিসত্তার বন্ধুদেরকে দেখতে পাই না। এবং এই সংখ্যাটার এখন অনুপাতে 49 ভার্সেস 51 এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারপর আমাদের বাঙালি জাতির বন্ধুদের আরেকটা আলাপ বারবার আসে, যখনই আমরা পাহাড়ি জাতিসত্তার স্বায়ত্ত শাসনের কথা বলি, তখনই তারা বলে তারা বিচ্ছিন্নতাবাদী। কিন্তু স্বায়ত্ত শাসনের ধারণা কি বাংলাদেশের রাষ্ট্রে নেই? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না? তাদের তো বিচ্ছিন্নতাবাদী বলে না, কিন্তু আমাদের পাহাড়ি জাতির বন্ধুদেরকে বলে। এখানে সেনাবাহিনীর, আমার মনে আছে এইবার নববর্ষে আমরা সবাই মিলে একটা প্ল্যাকার্ড ঘুরেছিলাম যে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করো। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে দুনিয়ার আমাদের গালাগালি এই অর্থে যে আমরা বলতে চাই পাহাড়ে অপরাধকে প্রবণতা বৃদ্ধির জন্য আমরা যে সেনা শাসনকে প্রত্যাহার চাই। এখানে সেনা শাসন থাকা মানে এখানে সন্ত্রাসবাদ দমন করা। অথচ দেখেন আমাদের ঢাকার রাস্তায় সন্ত্রাস হয়। আমাদের কদিন আগে সন্ত্রাসী তৎপরতায় এক বন্ধু সুইসাইড করে মারা গেল। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে
প্রতি বছর আমরা দেখেছি কিভাবে টাকা লুটপাট হয়, কিভাবে এখান থেকে দেশ থেকে পাচার হয়, টাকা বিদেশে যায়, তখন তাদের সেনাবাহিনী লাগে না সেই অপরাধ নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমাদের পাহাড়ে তখন পরিকল্পনা করে কেন সেনাবাহিনী রাখা হয়, এবং এই পক্ষের সম্মতি প্রতিনিয়ত উৎপাদন করে আমাদের অনেক মানে যে জাতিকে আমি প্রতিনিধি করছি সেই বাঙালি জাতি। সুতরাং আমি এখানে যদি কল্পনা চাকমার এই 29 বছর ধরে কল্পনা চাকমা কোথায় এই প্রশ্নটা যখন করি তখন আসলে দুইটা জিনিস সামনে আসে। একটা হচ্ছে রাষ্ট্রের যে পরিকল্পিত জাতিগত নিপীড়ন সেইটা, এবং রাষ্ট্রের সুগার কোর্টের শান্তি চুক্তি। আমরা সবাই জানি, কি জানি 1996 সালে কল্পনা চাকমা অপহরণ হয় 12 জুনে, আর 1997 সালে শান্তি চুক্তি বাস্তবায়ন হয়, তাই তো? তাহলে একই সাথে রাষ্ট্র তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে কল্পনা চাকমাকে অপহরণ করা, সেই রাষ্ট্র আবার বসে আসো আমরা শান্তি করি। এই বারবার বিচারিতা এবং এই প্রতারণার শিকার আমরা প্রত্যেকবার প্রত্যেক শাসক আমলে আমরা হয়ে আসছি। সেই হয়ে আসা ব্যর্থ হয়েছে আজকে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটা লিটমাস পেপার। জুলাই গণঅভ্যুত্থানকে আমরা ভেবেছিলাম যে এই যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, এই বৈষম্য শুধু কোটা বৈষম্য না, জাতিগত বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, শ্রেণী বৈষম্য, সমস্ত বৈষম্য বিরুদ্ধে এই গণঅভ্যুত্থানকে আমরা দেখেছিলাম। কিন্তু আমরা আসলে কি দেখলাম গণঅভ্যুত্থানের পরে? আমরা দিদিমারে আমরা রক্তাক্ত হতে দেখেছি। আমরা দিনের পর দিন আরো বেশি পাহাড়ি জাতির উপর নিপীড়নকে রাষ্ট্রীয়ভাবে স্পন্সর হতে দেখছি। আমরা দেখছি এ নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। এই যে কল্পনা চাকমা 24-23 এপ্রিলকার মামলা যখন খারিজ হলো, গণঅভ্যুত্থানের এই ম্যান্ডেট পাওয়া সরকারের কি দরকার ছিল? কল্পনা চাকমার মামলাটাকে আবার পুনরুজ্জীবিত করা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কেউ দেখেছি? আমাদের আজকেও এখানে বসতে হচ্ছে কল্পনা চাকমার বিচারের জন্য। আমরা জানি লেফটেন্যান্ট ফেরদৌস গৌড়া কোথায় আছে, তাদের খুঁজে বের করা এমন আহামরি না। আমাদের এত তথ্য প্রযুক্তি, আমাদের এত সামরিক বাহিনীর প্রতি বছর কোটি কোটি টাকা এখানে অস্ত্র নিয়ে আসছে, বিদেশ থেকে হাজারো তাদের উন্নত প্রযুক্তি নিয়ে আসছে, তারা লেফটেন্যান্ট ফেরদৌসকে বের করতে পারবে না, এটা আমরা কখনো বিশ্বাস করি না। কথা হচ্ছে তারা বের করতে চায় কিনা। যে ইউনিয়ন সরকার আজকে আছে, সে যখন 96 সালে এই ঘটনা তার কাছে সে সময়কার সবারই চাকমা আমাদের কমরেডরা যখন গিয়ে তার সাথে আলাপ করেছিল কল্পনা চাকমার মামলার বিষয়, সে তখন বলেছিল একটা হৃদয় ঘটিত কথা, এখানে লেখা আছে, সেটা আপনারা সবাই দেখেছেন। তো সে আজকে আমাদের উপদেষ্টা প্রধান, সে কি এখনো সেটাই মনে করে? সে কি তখন বলতে চায় যে কল্পনা চাকমা অপহরণ আসলে একটা এই ধরনের একটা তার এই আলাপগুলো এত বড় ছিল? সে কি তাহলে এখানে যে সেনাবাহিনী যারা পাহাড়ি জাতি সত্তার উপর যে নিবিল সে তাহলে সেটাকে স্বীকার করে না? সে তাই করতে চায় নিশ্চয়ই, নাহলে কি এখনো কল্পনা চাকমার মামলা পুনরুজ্জীবিত হচ্ছে না, বরং ওই খারিজ করা মামলা আপিল হয়েছে, তার কোন তদন্তের আপডেট আমরা পাচ্ছি না। কল্পনা চাকমা গাড়ি পড়তে গিয়ে আমি কতগুলো কথা আমার মনে করছি। সেই সময় সে নারীর পুরুষের সমান অধিকার, ভূমির অধিকার, নারীর যৌনতায় আত্মনিয়ন্ত্রণ অধিকার, নারীর শিক্ষার অধিকার, নারীর কেবল নারী হচ্ছে সন্তান জন্ম দেওয়ার উৎপাদন যন্ত্র নয়, পণ্য সামগ্রী নয়, নারীকে যে যেভাবে দেখা কল্পনা চাকমার, সেই দেখা আজকেও আমরা দেখি তার কোনো পরিবর্তন হয়নি। তিনি যা 93 সালে বলে গেছে তা এখনো বলবৎ আছে। তার মানে কল্পনা চাকমাকে অপহরণ করার এই যে পায়তারা করা হয়েছে, গত 29 বছর ধরে তার মামলাকে ধামাচাপা দেওয়া হয়েছে, সেটা আসলে সংকটকে উত্তরণ করতে পারেনি। আমাদের কল্পনা চাকমার যে সংকটের কথা নারীদের বলে গেছে, সে সংকট আজও আছে, আজও বাস্তবতা তৈরি আছে আমাদের বাংলাদেশের কোনায় কোনায় হাজারো কল্পনা চাকমা গড়ে ওঠার। আমরা জানি এইখানে পাহাড়ি জাতির উপর যে নারীদের উপর যে জাতিগত নিপীড়নের একটা টুল হচ্ছে ধর্ষণ। সমতলের নারীরাও ধর্ষণ হয়, কিন্তু পাহাড়ি নারীদের ধর্ষণের ক্ষেত্রে রাষ্ট্র যে জাতিগত নিপীড়নকে এখানে প্রশ্রয় দিতে চায়, সেই নিপীড়নের একটা পদ্ধতি বা হাতিয়ার হচ্ছে নারীর এই যৌনতার উপর আক্রমণ। তো পাহাড়ের ধর্ষণকে, এই জন্য পাহাড়ের ধর্ষণকে সাথে সম্পৃক্ত যে সেটেলার বাহিনী এবং আমাদের সেনাবাহিনীরা যুক্ত থাকে, তাদের কিন্তু দেখবেন
সহজে বিচার হয় না। আমরা সমতলে অনেক বিচার, অনেক নারীর উপর ধর্ষণের বিচার চাইতে চাইতে একটা সময় কিন্তু আমরা বিচার নিয়ে আসতে পারি, সেটা 10 বছর হোক, 12 বছর হোক, 20 বছর হোক। কিছু কিছু মামলা পারি, কিছু কিছু মামলা 2-3 বছরও পারি, কিন্তু পাহাড়ি নারীর উপর ধর্ষণের বিচার আজ পর্যন্ত সেইভাবে সুস্পষ্ট ভাবে হচ্ছে তা কিন্তু আমাদের চোখের সামনে নেই। আমরা ধর্ষণের ঘটনা পাই, অনেক সময় ধর্ষণের ঘটনা মিডিয়াতে আসেও না। তার মানে এই যে ব্যাপারগুলো এখানে ঘটছে এটা কিন্তু খুব সুপরিকল্পিত কৌশল। নারীর উপর এখানে যেমন জাতিগত নিপীড়ন, কৃতিতান্ত্রিক নিপীড়ন, তেমনি শ্রেণীগত নিপীড়ন, সব নিপীড়ন নিয়ে আমাদের পাহাড়ি বোনরা সারাদিন লড়াই করে যাচ্ছে। এই লড়াই আমাদের চাইতে অনেক অগ্রসর, এই লড়াই অনেক ভিন্নতর এবং এই লড়াই অনেক বেশি শক্তিশালী। তাই হিউম্যান ফেডারেশনকে সবসময় আমাদের সমতলের নারী আন্দোলনেও আমরা সংগ্রামী সহযোদ্ধা হিসেবে পাই। কারণ তারা মনে করে যে নারী সমান অধিকার বা নারী অধিকারের আধার আন্দোলন জাতীয় রাজনীতি বা রাষ্ট্রীয় রাজনীতি চাইলে ভিন্ন কিছু না। তাই সবসময় আমাদের এই বোনেরা, আমাদের এই সহযোদ্ধারা, এই সাথীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়াই সংগ্রাম করে, আমরা সবসময় পাই। তো আমি একটু শেষ করব। শেষ করার ক্ষেত্রে আমি বলতে চাই, কল্পনা চাকমার তদন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট 39 জন মিলে করেছে 29 বছর ধরে, এবং সেই মজার ব্যাপারে রিপোর্টকে কখনোই লেফটেন্যান্ট ফেরদৌসের কথা আসেনি, অথচ অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। 39 জন তদন্ত কর্মকর্তা মিলে দেখেন, আমি একটা লিখবো, ওনার লেখাটা ভিন্ন হবে, খুব স্বাভাবিক, কিন্তু আশ্চর্যজনক ভাবে 39 জন তদন্ত কর্মকর্তা একই রিপোর্ট দিয়ে গেছে এবং আমাদের দেশে আদালত সেইটাকে একসেপ্ট করে মামলাটাকে খারিজ করে দিয়েছে। তার মানে আমাদের বিচার ব্যবস্থা কি বলতে চাই আমরা জানি, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের শাসকরা কি বলতে চাই আমরা জানি। তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে কল্পনা চাকমা যে সংগ্রামের কথা বলে গিয়েছিল সেই সংগ্রামকে জারি রাখা, কল্পনা চাকমার ভয়েসকে, তার যে আওয়াজ, সেই আওয়াজকে সারা বাংলাদেশে নারী পুরুষ সমস্ত জাতি, সমস্ত শ্রেণী, সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এই সংগ্রামটা আমাদের জানিয়ে রাখতে হবে। কল্পনা চাকমা বলে গিয়েছিল, বোনেরা শৃঙ্খল ভাঙার সময় এসেছে, অধিকার আমাদের প্রতিষ্ঠিত হবে। আমি সেই ইকো করতে চাই, শৃঙ্খল ভাঙার সময় এসেছে, অধিকার আমাদের প্রতিষ্ঠিত হবে। বিপ্লব দীর্ঘজীবী হোক, লাল সালাম। বন্ধুগণ, আমরা পাহাড় এবং সমতলের যে নিপীড়ন এবং নির্যাতন হচ্ছে, সেই পাহাড় এবং সমতলের যে নিপীড়নের বিরুদ্ধে আমরা সদা থাকতে রয়েছি। বন্ধুগণ, আমি আজকে যারা সমতল থেকে আমাদের যে স্বায়ত্ত শাসন আন্দোলনকে যারা সংহতি জানিয়ে এবং আজকের যে পার্বত্য চট্টগ্রামের যে নারীদের নিপীড়ন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সেই আন্দোলনকে যারা সংহতি জানিয়ে আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদেরও আমার ইউপিএফের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমরা জানি 2024-এ ছাত্র এবং জনতার সংগ্রামের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট হাসিনা, সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা হটিয়েছি। বন্ধুগণ, এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর পার্বত্য চট্টগ্রামের যে পূর্ণ স্বায়ত্ত শাসনের লড়াই সংগ্রামের যে সংগঠন, সেই ইউপিডিএফ এবং ইউপিডিএফের যে সহযোগী সংগঠন, সেই সহযোগী সংগঠন এবং পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণ হচ্ছে সেই সংগ্রামে ছিল। বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামবাসী, আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষরা আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের নির্বাচন ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের 27টি ভোট কেন্দ্র হচ্ছে সৈন্যদের প্রতি এখানে প্রদান করা হয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষের যে একতা, পার্বত্য চট্টগ্রাম মানুষের যে অধিকার, এই অধিকারের যে থাবা, দীর্ঘদিনের হচ্ছে নিপীড়ন নির্যাতনের যে থাবা, যে সরকার জানিয়ে গেছে, যেখানে নিপীড়নের যে জানিয়ে গেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে জানিয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা দেখে দিয়েছি। বন্ধুগণ, আমরা জানি পার্বত্য চট্টগ্রামের যে অঘোষিত যে সেনা শাসন জারি হয়েছে, সেই ব্যক্তি শেখ হাসিনার আমলে 2015 সালে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনা করা হয়, বন্ধুগণ,
আমরা জানি এখনো পর্যন্ত এই সরকার যে আমরা যে ইউনিট সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, আমরা মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রামের জনগণরা যে গণতান্ত্রিক পরিবেশ, যে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে বন্ধুগণ। কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক পরিবেশ এবং আমাদের যে অধিকার, সেই অধিকারের কথা আমরা মুখ ফুটে বলতে পারবো বন্ধুগণ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বন্ধুগণ, আমরা নাকি বিচ্ছিন্ন হতে চাই পাহাড়িরা, কিন্তু বর্তমান সময়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সে যে কোনো সরকার হোক, আমরা আমাদের হচ্ছে বিচ্ছিন্ন রাখতে চাই, পার্বত্য চট্টগ্রামী মানুষদের হচ্ছে বিচ্ছিন্ন রাখতে চাই বন্ধুগণ। আমরা যখন দেখি যে ঐক্যমত কমিশনের সাথে প্রথম দফায় যখন ইউপিডিএফ আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের কিছু যারা 1980-র দশকে এই পার্বত্য চট্টগ্রামে এসেছিল, তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এসেছিল, তাদের হচ্ছে আমরা নানা রকম তৎপরতা দেখেছি বন্ধুগণ। দ্বিতীয়বারের মতন ইউপিডিএফের সাথে যে ঐক্যমত কমিশনের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে বন্ধুগণ। তাহলে পার্বত্য বাংলাদেশ যে সরকার, সেটা পার্বত্য চট্টগ্রামের মানুষদের হচ্ছে বিচ্ছিন্ন করতে চাচ্ছে বন্ধুগণ। আমরা হচ্ছে বিচ্ছিন্ন নয় বন্ধুগণ। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের সহ সারা বাংলাদেশের যে নিপীড়ন এবং নির্যাতন হচ্ছে, যেখানে অন্যায় হবে সেখানে হচ্ছে আমরা লড়াই সংগ্রাম করবো বন্ধুগণ। আমরা জানি যে কেয়ামতের জামানের নামে কিভাবে হচ্ছে বাংলার মানে হচ্ছে বাম জাতিসত্তাদের হচ্ছে এখনো পর্যন্ত জেলে অন্তরীণ রাখা হয়েছে বন্ধুগণ। যে যারা হচ্ছে শিশু সহ নারী হচ্ছে আজকের এদের নারী অধিকারের জন্য যিনি সংগ্রাম করেছেন, কল্পনা চাকমার সংগ্রামের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ। আজকে আমরা যদি দেখি যে বান্দরবনে ক্যানেপের মানে ক্যানেপকে দমন করার নাম করে আজকে হচ্ছে বান্দরবনের শিশু বিদ্যালয়টা হচ্ছে কেউ রেয়ার থাকছে না বন্ধুগণ। আমরা দেখেছি গত কয়েকদিন আগে হচ্ছে চট্টগ্রাম কারাগারে কিভাবে হচ্ছে এক বম বাইক হচ্ছে হত্যা করা হয়েছে, সেটা হচ্ছে হত্যা করা হয়েছে বন্ধুগণ। যে রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে হত্যা করেছে বন্ধুগণ। বক্তব্য বিকাশিত করার অবকাশ নেই। আজকের যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এসেছেন, আপনাদের আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং পার্বত্য চট্টগ্রামের যে মানুষের যে অধিকার, মানুষের যে দাবি সেই দাবি পূর্ণ স্বায়ত্তশাসন অবিলম্বে মেনে নেওয়া হোক এবং পার্বত্য চট্টগ্রামকে যে বিশেষ স্বায়ত্তশাসন অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক, এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আমরা ইতিমধ্যে বক্তাদের মাধ্যমে জেনে গেছি যে এই ধরনের কল্পনা চাকমাকে সেই চিহ্নিত অপহরণকারী লাপ্তানা পরভেজ, সালেহ আহমেদ, নুরুল হক, তারা এই খণ্ডের ধারা আমাদের বোন কল্পনা চাকমা তৎকালীন সাংগঠনিক সম্পাদক হিউম্যান ফেডারেশনের, তাকে হচ্ছে রাবের আধারে হচ্ছে গুন্ডা স্টাইলে এই সেনাবাহিনীর সদস্যরা হচ্ছে অপহরণ করে। বন্ধুগণ, আমরা সেই 96 সাল থেকে আজকে পর্যন্ত 29 বছর ধরে আমরা রাজপথে মিছিল মিটিং করেছি, আমরা তার সন্ধানের জন্য কত চিৎকার করেছি, কিন্তু আজ পর্যন্ত এই দেশ, এই রাষ্ট্র যে আমাদের বোন কল্পনা চাকমাকে সন্ধান দিতে পারেনি। আমরা এও জানি যে সেই 96 সাল থেকে আজকে প্রবাদী বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে যে 39 জন কর্মকর্তার তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট একইভাবে তারা প্রদান করে, কিন্তু এই রিপোর্ট গুলো হচ্ছে তারা কখনো জনসম্মুখে তুলে আনেনি এবং আমরা আজ পর্যন্ত কল্পনা চাকমার যে বিচার তার পাইনি। বরং আমরা উপরন্তু দেখতে পেয়েছি যে 2024 সালে 23 এপ্রিলে কিভাবে তারা হচ্ছে এই অপরাধীদের দায় মুক্তি দিয়ে হচ্ছে একটা রায় ঘোষণা করেছিল যে কল্পনাকে কেউ অপহরণ করেনি। সুতরাং বন্ধুগণ, আমরা এরপরে জানি যে কল্পনার ভাই এবং অন্যান্য সহযোগিতাদের সহযোগিতায় তিনি আরো মামলা করেন এবং আজকের পর্যন্ত যে সম্ভবত নভেম্বরে
যে সর্বশেষ শুনানি দেওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত আজকে 12 জুন তার কোনো আমরা শুনানির কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই পার্বত্য চট্টগ্রামে যে জাতিগত নিপীড়নের যে নীল নকশা আমরা দেখেছি, সে সময়ে গণহত্যা থেকে শুরু করে আজকে কল্পনা চাকমাকে অপহরণ, শুধু তাই নয়, আজকে আমরা প্রতিনিয়ত পাহাড়ে যে মেয়েরা, নারীরা হচ্ছে, শিশুরা প্রতিনিয়ত এই চেতলাদের কর্তৃক আমরা হচ্ছে কখনো দর্শিত হচ্ছে, কখনো হচ্ছে দর্শনের প্রচেষ্টা করা হচ্ছে। আমরা এই যে পথে ঘাটে, রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে আমাদের যে জুমে উৎপাদিত যে ফসল সেটি বিক্রি করার জন্য আমরা যখন বাজারে যাই, সেখানেও আমাদের নানাভাবে হয়রানি করা হয় আমাদের, বিশেষ করে নারীদের। বন্ধুগণ, এই অবস্থা যে পার্বত্য চট্টগ্রামে আমাদের বক্তাদের মধ্যে উঠে এসেছে যে এই যে নিপীড়ন গুলো হয়, এগুলো হচ্ছে জাতিসত্তাদের যে নৃতাত্ত্বিক ভাবে শঙ্কর জাতিতে পরিণত করার একটা কৌশল কাজে এই রাষ্ট্রের। তো বন্ধুগণ, আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামের যে যতগুলো আমরা বলি তথ্য, যে শাসনের যে তথ্য যে এখানে প্রয়োগ করা হয়, এই তথ্যগুলো কিন্তু এক সময় সমতলে গিয়ে হচ্ছে সেটা একটা সংক্রমণ রোগ ধারণ করে হচ্ছে সেটা সমতলে বিস্তৃত আকার ধারণ করে। বন্ধুগণ, আমরা দেখি এই যে পাহাড়ে যে নিপীড়ন নির্যাতন গুলো হয়, সেগুলো এক সময় এই যে রাষ্ট্র, যে সরকারে আসুক না কেন, যে সমতলে তারা এই ফর্মুলা গুলো তারা ব্যবহার করে এবং সেখানে দমন পীড়ন নির্যাতন চালায়। তার উদাহরণ দেখেছি আমরা 2024 সালে এই যে প্রেসিডেন্ট হাসিনা, যিনি হচ্ছে 2024 সালে উত্থান হয়েছিলাম তার শাসনামলে। আমরা আমার আগে যে পূর্ববর্তী বক্তা ইউপিডিএফের যে সংগঠক নিকন চাকমা বলে গিয়েছিলেন, যে নিকনদা বলেছিলেন যে এই যে আমরা এই যে শেখ হাসিনা পতনের পরে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে অপরাপর যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে, তারা হচ্ছে আমরা অন্তত যে কিছুটা হলে হচ্ছে আমাদের স্বস্তির নিঃশ্বাস নামবে, পেরবো আমরা। কিন্তু তার পরবর্তীতে দেখি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ইউনি সরকারকে আমরা প্রথমেই কিন্তু আমরা বিবৃতি দিয়ে আমাদের পার্টি থেকে হচ্ছে আমরা সমর্থন জানিয়েছি। কিন্তু তার পরবর্তীতে দেখি যে পার্বত্য চট্টগ্রামের এই যে 20 সেপ্টেম্বরে যে খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে তিনি কিভাবে সাম্প্রদায়িক হামলা ঘটিয়ে যে আমাদের উপর যে রুবেল, জুনান, অনেক ধনঞ্জয় চাকমারা কিভাবে হত্যা করেছে, এবং এই যে হত্যা করার পর যে আমরা বিচারের যে একটা আশা, সেই আশা আমরা দেখতে পারিনি। উপরন্তু আমাদের এই বিচার দূরের কথা, আমরা দেখেছি যে পাহাড়ে যে কয়েকজন যে অনির্দিষ্টভাবে কয়েকজনকে হচ্ছে অজ্ঞাত মামলা হচ্ছে দেওয়া হয়, যা আমাদের জনগোষ্ঠীদের নিরাপত্তার একটা হচ্ছে হুমকি। বন্ধুগণ, আমরা তার পরবর্তীতে দেখি যে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে কত আজকে নারীদের কথা বলার জোর নেই, কারণ আমরা বাসার নজরঘাটে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে যেখানে যাই, আমরা নারীরা হচ্ছে নারীদের কোন স্বাধীনতা নেই। আজকে আমরা নিবেদন আন্দোলনে স্পষ্ট তুলে এনেছি যে এখানে নারীরা তার সম্পত্তির অধিকার কথা বললে সেখানে মৌলবাদীদের ধর্ম অনুভূতিতে হচ্ছে আঘাত লাগে, যার ফলে হচ্ছে সেখানে নারীরা হচ্ছে সম্পত্তির অধিকারের কথা বলতে পারবে না। আমরা দেখেছি যে সমতলে কিভাবে নাসরিনের উপর কিভাবে হামলা করা হয়েছিল এবং কলেজ থেকে বদলি করা হয়েছিল। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ছাত্রীরা তারা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন, তাদেরকে কিন্তু বহিষ্কার করেছেন সেই শ্রমিক প্রশাসন। সুতরাং এই জায়গা থেকে আমরা বলবো যে এই ইউনিট সরকারও হচ্ছে নারী পুরুষ এবং নিপীড়িত
বন্ধুকে। বন্ধুগণ, আমরা এই জায়গা থেকে বলতে চাই, আজকের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের জন্য আমরা পাহাড় সমতলের জনগণের কিন্তু ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই। এবং আজকে শুধু এই যে 29 বছর ধরে আমরা রাজপথে কি চিৎকার করে থাকবো? বন্ধুগণ, আমরা এই জায়গা থেকে বলতে চাই যে আমাদের বোনকে কখনো থাকলে ফেরত পাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা বসে থাকবো না। তো এই জায়গা থেকে হচ্ছে আমি বলবো, যারা আজকে সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং হচ্ছে কল্পনা চাকমা অপহরণের বিচারের জন্য যারা এসেছেন, সবাইকে আমাদের বিচারের জন্য সবসময় আওয়াজ তুলতে হবে এবং হচ্ছে গণতান্ত্রিক পরিবেশের জন্য হচ্ছে আমাদের সজ্জার থাকতে হবে। বন্ধুগণ, আমাদের প্রাকৃতিক অবস্থায় তেমন সুবিধা নয়। যাই হোক, ওরা রয়েছে যারা এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছিলেন, অংশগ্রহণ করেছেন, কিংবা যারা এখানে এত গরমের মাঝেও আমাদেরকে যে সমর্থন জানিয়েছেন এখানে এসে, এবং যারা হচ্ছে সুদূর ঢাকা থেকে যারা আমাদের কমরেডরা এসেছিলেন, সবাইকে আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন টিউলিনেস ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি।